আচ্ছা, তা না হয় আসবো। এবার পুত্রবধূর পানে পূর্ণ দৃষ্টিতে তাকান শাহানা। তার উদ্দেশ্যে বলেন, তুমি এখনো এখানে বসে আছো কেন? যাও গিয়ে বাবা চাচার জন্য চা মিষ্টির ব্যবস্থা করো। কতটা পথ এসেছে ওনারা, শুকনো মুখে বসে থাকলে হয়? বিপরীতে রায়হান কবির বাধা দিয়ে বললেন। ও থাকুক এখানে, চা মিষ্টির প্রয়োজন নেই। তৎক্ষণাৎ তৈমুর বলে উঠল, তা বললে কিভাবে হয় বাবা? ও তুমি বরং এখানে থাকুক, আমি ফুপুকে বলে আসছে। ছেলের কথাটা পছন্দ হলো না শাহানার। নাকচ করে দিয়ে বললেন, বাবা অত দূর থেকে মেয়ের জন্য এসেছে, আর মেয়ের হাতে বানানো চা না খেয়ে অন্যের করা হাতের বানানো চা খাবে? সেই স্বাদ কি আর পাবে? যাও বৌমা, তুমি নিজ হাতে বানিয়ে আনো, তারপর চা খেতে খেতে বাবা মেয়ে গল্প করো। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় উৎমি। এই মুহূর্তে নিজেকে কোনো একটা ঘোরের ভেতরে মনে হচ্ছে তার। শাশুড়ির এত সুন্দর আচরণে কিছুতেই যেন মেলাতে পারছে না হিসেব। বসা থেকে উঠে দাঁড়ায় সে, বাবার উদ্দেশ্যে বলে, তুমি বসো বাবা, আমি আসছি। বলে যাওয়ার জন্য পা বাড়ায় সে। রায়হান কবির মেয়েকে পিছু ডাকেন, বলেন, এগুলোও ভেতরে নিয়ে যা মা। ওনার ইশারায় দেখানো জিনিসগুলোর পানে তাকায় সবাই। টি টেবিলের উপরে এবং তারই পাশে মেঝেতে বেশ কয়েকটি প্যাকেট আর মিষ্টির হাঁড়ি। প্যাকেটের গায়ের উপরে লেখা দেখে বোঝা যাচ্ছে দামি দামি সব মিষ্টান্ন থেকে শুরু করে প্যাকেট জাতীয় বিভিন্ন খাবার এবং দুটো কাপড়ের ব্যাগ। সেসব দেখে শাহানা আন্তরিক হয়ে বললেন, এসবের আবার কি প্রয়োজন ছিল ভাই সাহেব? কাপড়ের ব্যাগ দুটো শাহানার দিকে এগিয়ে দিলেন রায়হান কবির, বললেন, কি যে বলেন না, খালি হাতে আসা যায়? এগুলো হচ্ছে আমাদের বাড়ির অধিকার সবচেয়ে নামি দোকানের মিষ্টি, উৎমির খুব পছন্দের। আর এই ব্যাগ দুটোতে রয়েছে শাড়ি, ওর মা নিজে পছন্দ করে আপনার জন্য কিনেছিল, কিন্তু জামাই বাবা আপনার অসুস্থতার খবর পেয়ে হুট করে চলে এলো, তাই আর সাথে করে দিয়ে দেওয়া হয়নি। গ্রহণ করুন আপা। সম্মুখে কৃত্রিম রাগ দেখালেও সদিচ্ছায় তা গ্রহণ করলেন শাহানা। মনে মনে বেশ তৃপ্ত হলেন। মালতী ফুফুকে ডেকে এনে ওনার সাহায্যে সবকিছু ভেতরে নিয়ে গেল উৎমি। সবার জন্য চুলায় বসালো চায়ের পানি। শাহানা সেখানে বসে কথা চালিয়ে যেতে লাগলেন, আর তৈমুর চুপচাপ বসে রইল। বড়দের মধ্যে কি বলা উচিত বুঝতে পারল না সে। চিন্তিত মুখে ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছেন কেয়া বেগম। না চাইতেও বারবার ওনার দৃষ্টি গিয়ে ঠেকছে দেয়াল ঘড়িটির পানে। ঘড়ির কাঁটায় তখন 7:56। অথচ স্বামী কিংবা কন্যা কারোরই এখনো ফেরা হয়নি ঘরে। পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে 7:30টার মধ্যেই বাড়ি পৌঁছে যান রায়হান কবির। আর উষার বেশি দেরি হলে 6টা কিংবা 6:30। কিন্তু এর থেকে বেশি দেরি করে বাড়িতে ঢোকার সাহস মেয়ের নেই। বাবাকে সে যথেষ্ট ভয় পায়। সে মেয়েরও কিনা আজ কোনো খবর নেই। মেয়ের নাম্বারে বেশ কয়েকবার কল দিয়েছেন কেয়া বেগম, কিন্তু মোবাইল তার বন্ধ। হাঁটতে হাঁটতে পায়ে ঝিম ধরে যাওয়ায় এবার তিনি বসে পড়লেন সোফায়। উচ্চস্বরে ডাকলেন, বৌমা, এদিকে এসো তো একবার। বিছানায় পা ছড়িয়ে বসে মেয়েকে স্বরবর্ণ লেখা শেখাচ্ছিল রিনিতা। শাশুড়ি ডাক শুনতেই আসছি মা বলে বিছানা থেকে ধীরে নেমে ঘর থেকে বেরিয়ে এলো সে। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, জি মা, বলুন। আমি আসলে বসে বসে আপনার নাতনিকে একটু পড়াচ্ছিলাম। মেয়েটা যা দুষ্টুমি করে না। সেসব শুনেও যেন বিশেষ গুরুত্ব দিলেন না কেয়া। চিন্তিত স্বরে শুধালেন, তোমার ননদ আর শ্বশুর কোথায়? এখনো ফিরছে না কেন? ওষার খবর আমার জানা নেই মা। ও তো বাড়ির কাউকেই আর তেমন গুরুত্ব দেয় না, ছন্নছাড়ার মতন চলাফেরা করে। সেদিন মনোযোগ দিয়ে পড়তে বলায় আমাকেই ঝাড়ি মারলো। ভাবিকে যে আলাদা একটা সম্মান দিতে হয় সেই শিক্ষাটাও ভুলে বসেছে এই মেয়ে। অফিসের কাজে ব্যস্ত থাকায় আপনার ছেলের কানে নেহাত এসব খবর যায় না, নইলে যে ওর কি অবস্থা হতো। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই পুত্রবধূর পানে কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন কেয়া। শাশুড়ির এখনো দৃষ্টিতে চুপসে গেল রিনিতা। কেয়া পুনরায় শুধালেন, আর তোমাদের বাবা, উনি কোথায়? সকাল থেকে দেখলাম বাড়িতে থম মেরে বসে রইলেন। আবার দুপুরের দিকে দেখি সেই মানুষটাই হাসি খুশি মনে নতুন পাঞ্জাবি পরে বেরিয়ে গেলেন। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? বলল এই তো এদিক ওদিক থেকে ঘুরে আসি। সেই মানুষ কি না এখনো ফিরল না। শাশুড়ির চিন্তা দেখে রিনিতার ইচ্ছে করলো সত্যটা ওনাকে জানিয়ে দিতে, কিন্তু তা আরই জানাতে পারল না। পুত্রবধূকে তুলোধনা করে চলার মতো মানুষ কেয়া বেগম নন। সেবা যত্ন থেকে শুরু করে ভালো ব্যবহার করতেও যেমন ওনার সময় লাগে না, ঠিক খারাপ ব্যবহার করতেও সময় লাগে না। তাই বাধ্য হয়ে মিথ্যে বলল রিনিতা। জানি না মা, জানলে তো আপনাকে বলতামই, তাই না? আপনার থেকে আমি কিছু লুকাই? কথাই কাজ দিল। মাথা নাড়ালেন কেয়া বেগম।
তারপর থম মেরে বসে রইলেন কিছুক্ষণ। কিছু একটা চিন্তা ভাবনা করে আচমকা বলে উঠলেন, উষার নাম্বারে কল দিয়েছিলাম, নাম্বার বন্ধ বলছে। একবার তোমার শ্বশুরের নাম্বারে কল দাও তো। যদি ধরে তাহলে মোবাইল আমার হাতে দিবে, আর যদি না ধরে তাহলে সোজা উৎসকে কল দিয়ে পুরো ঘটনাটা জানাবে। শাশুড়ির আদেশ মেনে নিয়ে পেটে হাত চেপে ধরে ঘর থেকে গিয়ে মোবাইলটা নিয়ে আসে রিনিতা। সরাসরি কল বসায় শ্বশুরের নাম্বারে, কিন্তু রিসিভ হয় না কল। বাঁচতে বাঁচতেই কেটে যায় বারংবার। পরপর বেশ কয়েকবার চেষ্টা করে যখন ঘুরে ফিরে এক অবস্থা, তখন সে ব্যর্থ কণ্ঠে শাশুড়ির উদ্দেশ্যে বলে, বাবা তো কল রিসিভ করছে না মা, বাজতে বাজতেই কেটে যাচ্ছে। তাহলে এবার উৎসকে ফোন করো। আচ্ছা করছি। কথাটা বলতে বলতে এবার স্বামীর নাম্বারে কল দিল রিনিতা। টেবিলের উপর একপাশে জমেছে বিভিন্ন কাগজের স্তূপ, অপর পাশে একটি কম্পিউটার। ডান হাত দিয়ে মাউস নাড়াতে নাড়াতে একবার কম্পিউটার স্ক্রিনে তো আরেকবার বাম হাতের কাগজে দৃষ্টি স্থির করছে উৎস। কাজের সময় মোবাইলের আওয়াজে দুই ভুরুর মাঝখানে ফাঁকা জায়গাটা হ্রাস পেল তার। কল রিসিভ করে ব্যস্ত কণ্ঠে বলল, আমি ব্যস্ত আছি, যা প্রয়োজন মেসেজ করে রেখে দাও, ফেরার পথে নিয়ে আসবো। মেসেজে বলা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ কথা। মা এখনই তোমায় তা জানাতে বলেছেন। আচ্ছা জানাও, তবে সময় কম। দ্রুত শাশুড়ি থেকে কিছুটা দূরে সরে গেল রিনিতা। কণ্ঠস্বর নিচু করে বলল, এদিকে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। সকাল থেকে উথুমের জন্য বাবার মন কেমন করছিল, তাকে দেখতে ইচ্ছে করছিল। তাই দুপুরে হারুন চাচা আর তার গাড়ি নিয়ে চলে গিয়েছে উথুমের শ্বশুর বাড়ি। যা মা জানেন না, জানলেই আমার ওপর শুরু করবেন হইচই। আবার ওনার চিন্তিত মুখও আমার ভালো লাগছে না। কি করি বলো তো? তা তুমি এত পাকনামি করে শুরুতেই কেন মা কিংবা আমায় জানাওনি? উথমের শ্বশুরবাড়ি একেবারে কাঠপিঠে নাকি? ঘন্টাখানেকের পথ, তার উপর জ্যাম পড়লে তো আর কথাই নেই। আহা, রাগ করো না তো। উথুমির সঙ্গে আমার কথা হয়েছিল, বাবা সেখানেই আছেন, সাবধানে পৌঁছেছেন। কিন্তু ওদিকে তো উষাকেও পাওয়া যাচ্ছে না। কি? উষাকে কেন পাওয়া যাবে না? তেমন কিছু বলে যায়নি। এত রাত পর্যন্ত তো বাড়ির বাইরে সে থাকে না, ফোনটাও বন্ধ বলছে। বিপদ আপদ কিছু ঘটলো না তো? তুমি প্লিজ একটু খোঁজ নাও না। সারাদিনের ব্যস্ততা, তার সাথে এত শত কাগজ আর ডাটা চেক করতে করতে শরীরে ঝিম ধরে গিয়েছে উৎস। তার সাথে বাড়ি থেকে পাওয়া এমন খবরে ঘাম ছুটে গেল তার। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে স্ত্রীকে বলল, আমি লাইনে আছি, তুমি এখনই একবার উষার ঘরে যাও, আলমারি, পড়ার টেবিল সব চেক করো। কিন্তু কেন? যা বলছি তাই করো। আচ্ছা। স্বামীর কথা মোতাবেক উষার ঘরের দিকে এগিয়ে যায় রিনিতা। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকা শাশুড়ির উদ্দেশ্য বলে, আপনার ছেলে একবার উষার ঘরটা দেখতে বলেছে, চলুন মা। বিপরীতে কোনো প্রশ্ন না করেই পুত্রবধূর পিছু পিছু ছুটে কন্যার ঘরে প্রবেশ করলেন কিয়া। অন্ধকার ঘরে আলো জ্বালালেন। মেয়ের অনুপস্থিতিতে তার ঘরে তেমন একটা আশা হয় না উনার, যা পরিষ্কার করার প্রতি শুক্রবারে বুয়াকে নিয়ে নিজেই করে ফেলে উষা। তুমি চেয়ারে গিয়ে বসো, আমি দেখছি। রিনিতার উদ্দেশ্যে কথাটা বলে নিজেই প্রথমে পড়ার টেবিল চেক করে তারপর আলমারিতে হাত লাগালেন। আলমারির দরজাটা খুলতেই যেন ভীষণ অবাক হলেন কিয়া। একে একে ড্রয়ারগুলো খুলতেই মাথাটা চক্কর দিয়ে উঠল ওনার। উচ্চস্বরে বলে উঠলেন, উষার এত এত জামা কাপড় কোথায় গেল? ভালো ভালো জামা কাপড়গুলো তো ভেতরে নেই বৌমা, যা আছে তাও এলোমেলো। শাশুড়িমার চিৎকার সূচক বাক্যে অবাক হয় রিনিতা। এগিয়ে এগিয়ে নিজেও একবার সবকিছুতে দৃষ্টি বোলায়। তারপর হাতের মোবাইল কানে ধরে স্বামীর উদ্দেশ্যে বলে, জামা কাপড় সব উধাও হয়ে গিয়েছে। কিছু বুঝতে পারছো তুমি? দীর্ঘশ্বাস ফেলে বসে থাকা উঠে দাঁড়ায় উৎস। নিজের কেবিন থেকে বেরোতে বেরোতে উত্তর দেয়, হ্যাঁ বুঝে গিয়েছি, রাখলাম এখন। আম্মাকে চিন্তা করতে নিষেধ করে দাও। বলেই কল কাটল সে। গল্পের আসর বেশ জমে উঠেছে। আজ বহুদিন পর বাবা মেয়ে একসঙ্গে বসে কথা বলতে বলতে অনেক হেসেছে। বিয়ের পর এই প্রথম স্ত্রীকে মন খুলে হাসতে দেখে প্রাণটা জড়িয়ে গেল তৈমুরে। সে উপলব্ধি করল মেয়েটির হাসি প্রাণবন্ত এবং সুন্দর। তাদের আড্ডায় অবশ্য বশীরউদ্দৌনও যোগ দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই আবারও তিনি চলে গিয়েছেন উপরে। ঘরে অসুস্থ স্ত্রী শুয়ে আছে, তাকে রেখে এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়। মালতী ফুফু অতিথিদের জন্য রান্না বসিয়েছেন চোলায়, আর শাহানা ডাইনিং টেবিলে বসে সেই রান্নার বিভিন্ন তদারকি করছেন। একসময় মোবাইল বাজার শব্দে সেখান থেকে উঠে দূরে সরে গেল তৈমুর। পরিচিত নাম্বারটি দেখতে পেয়ে দ্রুত হাতে তার রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম উৎস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো?
আর বাবা কোথায়? আমরাও আলহামদুলিল্লাহ। বাবা ও তুমি, হারুন চাচা, ওনারা সবাই বসে গল্প করছেন। কোনো কিছু হয়েছে? ও, বাবার নম্বরে অনেকবার ফোন করেছিলাম কিন্তু রিসিভ হচ্ছে না। ওদিকে উৎমির মোবাইলের অবস্থাও এক, তাই তোমায় কল দিলাম। হয়তো মোবাইল সাইলেন্ট করা, আমি দিচ্ছি ওনার কাছে। তবে আজ কিন্তু বাবা এখানে থেকে যাবে ভাইয়া, কাল সকালে না হয় বাড়ি ফিরবে। কিছু মনে করো না তৈমুর, এভাবে না বলে কয়ে চলে গিয়েছে উনি। ওদিকে মা খুব চিন্তায় আছে, আজই বাবাকে ফিরতে হবে, নইলে দেখা যাবে চিন্তায় চিন্তায় মা হার্ট ফল করে বসে আছে। কখনো থাকেনি তো বাবাকে ছাড়া। ওদিকে মাকে এক্ষুনি সত্যিটা জানালে তোমাদের ভাবের উপর খুব রাগ করবে, বুঝতেই তো পারছো সমস্যাটা। হ্যাঁ, তা তো পারছে। আচ্ছা, দেখি। সোজা হেঁটে এসে শ্বশুরের দিকে মোবাইলটা বাড়িয়ে দিল তৈমুর, বলল। উজ্জু ভাই ফোন করেছেন, আপনাকে ফোনে পাচ্ছিলেন না তাই। রায়হান কবির মোবাইলটা নিয়ে কানে ধরলেন, শুধালেন। কি বলবি বল। এখনই বাড়িতে ফিরে এসো বাবা, মা তোমার জন্য চিন্তা করছে। চিন্তা কেন করবে? দাঁড়া, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আহা বাবা, বললাম তো এখনই চলে এসো। এভাবে হুট করে আসা যায়? তার উপর বেআইন বলে দিয়েছেন আজ রাতে এখানেই নাকি থাকতে হবে। বাবার অবদ্ধতায় শেষমেশ আর না পেরে উৎসব বলে দিল সত্যটা। ওষাকে পাওয়া যাচ্ছে না বাবা, তুমি এসো প্লিজ। অতিমিকে এক্ষুনি কিছু জানানোর প্রয়োজন নেই, কোনো একটা বাহানা দিয়ে চলে এসো, এখানে ঝামেলা হয়ে গেছে। তখন প্রায় মধ্যরাত। চেনা জানা সব জায়গায় উষাকে খোঁজাখুঁজি শেষে ক্লান্ত শ্রান্ত দেহখানা নিয়ে বাড়ি ফিরে এলো উৎস। সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই দৌড়ে এসে দরজা খুলে দিলেন কেয়া বেগম। এতক্ষণ যেন ছেলের অপেক্ষাতেই চাতক পাখির ন্যায় বসেছিলেন তিনি। বিচলিত কণ্ঠে প্রস্তুত ছুড়লেন। পেয়েছিস? পেয়েছিস আমার উষাকে? কোথায় ও? এক নাগারে প্রশ্নগুলো ছুড়িয়ে দরজার বাইরে মাথা বের করে আশেপাশে তাকিয়ে খোঁজ করলেন মেয়ের, কিন্তু কোথাও দেখতে পেলেন না স্বীয় কন্যাকে। মায়ের এমন আহাজারিতে বুক চুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসর। মাকে নিয়ে কোনো মতে ভেতরে প্রবেশ করে দরজাটা আটকে দিল সে। দৃষ্টিগোচর হলো সোফায় চিন্তিত মুখে বসে থাকা নিজ পিতা এবং স্ত্রীকে। ছেলের থেকে খবরটা পেয়ে আর দেরি না করে তখনই বড় কন্যার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছিলেন রায়হান কবির। তারপর বাড়ি ফিরতে ফিরতে যতক্ষণ সময় লাগলো তিনি উৎকণ্ঠা নিয়ে শুধালেন। কিরে, খুঁজে পেলি? কোথায় গিয়েছিল আর কেনই বা গিয়েছিল? ঘরমন্ত মুখটা বা হাতের শার্টের হাতা দিয়ে মুছে সোফায় বসে পড়ল উৎস। মাথাটা হেলিয়ে দিয়ে উত্তর দিল। না পাইনি, কোথাও পাইনি, না পাইনি, কোথাও পাইনি। ইউনিভার্সিটির অফিসে গিয়ে কথা বলে এসেছি, কিন্তু আজ নিয়ে টানা 3 দিন নাকি ও যায়নি ওখানে, অনুপস্থিত ছিল। ওখান থেকেই ওর বেশ কয়েকজন বান্ধবীর সঙ্গে কথা বলেছি, তারাও বললো তারা নাকি কিছু জানে না। আশেপাশের ছবি দেখিয়ে লোকদের জিজ্ঞাসা পর্যন্ত করেছি, তাদেরও একই কথা, দেখিনি, চিনি না, জানি না। তো থানায় গিয়ে কেন নিখোঁজের ডায়েরি করলি না? রায়হান কবিরের প্রশ্ন। গিয়েছিলাম, কিন্তু ওরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এও বলেছে দেখুন গিয়ে কোনো প্রেমিকার হাত ধরে পালিয়ে গিয়েছে। এমন কেস তো রোজ রোজই দেখছি। নিজেকে আর ধরে রাখতে পারলেন না কেয়া বেগম। হাউমাউ করে কেঁদে উঠলেন, বসে পড়লেন স্বামীর পাশে, বিলাপ ছেড়ে বলতে লাগলেন। ওরা বললেই হলো আমি চিনি আমার মেয়েকে, আর যাই করুক না কেন আমাদের মান সম্মান নষ্ট হবে এমন কিছু অত্যন্ত উষা করবে না। তোমাদের জন্যই ও রাগ করে কোথাও চলে গেছে। কথায় কথায় মেয়েটাকে ধমকাও তোমরা। সেদিনও কত কিছু বললে ওকে, কি দরকার ছিল? ভালো করে বোঝালে কি হতো না? রায়হান কবির নিশ্চুপ রইলেন, নিরুপায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর প্রয়াস চালালেন। পানির গ্লাস হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রিনিতা, তুলে দিল স্বামীর হাতে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেথায়। গ্লাসটি ফাঁকা হতেই সেটা পুনরায় নিজ হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাহস সঞ্চয় করে বলে উঠল। মাফ করবেন মা, আজ একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি আপনার এই মেয়েকে সঠিক কোনো শিক্ষাই দিতে পারেননি। আর সে যদি রাগ করেই চলে যেত তাহলে ভালো ভালো সব পোশাক আশাক সোনাদানা টাকা পয়সা নিয়ে কেন গেল? এটাকে তো রীতিমতো পালিয়ে যাওয়া বলে। তার কথা শেষ হতে না হতেই জায়গাটিতে যেন বিস্ফোরণ ঘটল। মুহূর্তে চমকে গেল সকলে। ভুরুদাই কুঞ্চিত করে রায়হান কবির জিজ্ঞেস করতেন, কি সোনা দানা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে মানে? হ্যাঁ বাবা, মায়ের সকল গহনাগাটি, এমনকি আপনার ছেলের গাড়ি কেনার জন্য জমানোর টাকা যেটা প্রতি মাসে মায়ের কাছে জমা রাখতো সেটাও নিয়ে গিয়েছে। আমি সন্দেহবশত আপনাদের লকার খুলে দেখি সেসব কিচ্ছু নেই ওখানে। হতভম্ব হয়ে গেল দম্পতি যুগল। উৎস ততক্ষণে সোজা হয়ে বসেছে, তার মুখভঙ্গিও বদলেছে, সাথে যেন কেঁপে উঠেছে বুকটাও। শুধালো, কি বলছো রিনি? আমার টাকা
এত বছর ধরে জমিয়ে আসা এতগুলো টাকা নিয়ে ও চলে গেল? তুমি তখন কেন এসব বলোনি আমায়? বাবা ফেরার পর আমার মনে হুট করে সন্দেহ জাগে, তখনই তল্লাশি চালিয়ে দেখি এই অবস্থা। তুমি বাইরে ছিলে বলে জানাইনি, বাবা মাকেও এতক্ষণ জানায়নি, আরও কষ্ট পাবেন বলে। সেসব কিছুই শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না উৎসর। শরীর তার রীতিমতো কাঁপছে, ভেতর থেকে বের হচ্ছে উত্তাপ, মনে হয় জ্বর আসবে। সেই কলেজে পড়াকালীন থেকে বন্ধুদের দেখা দেখি তারও স্বপ্ন ছিল একটা বাইকের, কিন্তু স্বপ্ন থাকলেও বাবার কাছে আবদার করার মতো সৎসাহস অন্তত ছিল না। গোটা পরিবার থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষের আলাদা খরচা চালিয়ে নিজের গাড়ি খরচা হাত খরচা বাঁচিয়ে বাইক কেনার জন্য অল্প অল্প করে সঞ্চয় করা বাবার কাছে কিভাবেই বা এমন বিলাসী আবদার করত সে। তখন থেকেই সে শুরু করলো টিউশন পড়ানো। প্রথমে একটা দুইটা, তারপর থেকে শুরু করে আরও কত। ধীরে ধীরে সেখান থেকে বেশ পরিচিতি পেয়েও বেতনও বাড়ল। বাবার উপর থেকে নিজের খরচের ভার কমিয়ে নিজের খরচা চালানোর পাশাপাশি জমানো শুরু করলো টাকা। হঠাৎ করে একদিন বাইক অ্যাক্সিডেন্টে এক বন্ধুর মৃত্যুতে বাইকের স্বপ্নটা ভেঙে গেল উৎসর। সেখানে জন্ম নিল নতুন স্বপ্ন, আর তা হলো একটা 4 চাকার গাড়ি। তারপর লেখাপড়া শেষে ভালো একটা চাকরি পেল সে। বেশ কয়েকবার অবশ্য প্রমোশনও পেয়েছে, সাথে বেড়েছে বেতন। সে জমানো টাকার পরিমাণ এত বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। হয়তো সামনের বছর পূর্ণ হতে যাচ্ছিল তার স্বপ্নটা, কিন্তু নিজের আপন বোনই কিনা সেই টাকা নিয়ে চলে গেল। সেসব ভাবতেই হিংস্র হয়ে উঠল উৎসের মন। চিৎকার করে বাবা মার উদ্দেশ্যে বলে উঠল, নিজের ভাইয়ের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলো ও? আমি ওকে খুন করে ফেলবো বাবা, একবার শুধু আমার সামনে পাই। আমার এত বছরের কষ্ট সাধনা তোমাদের মেয়ে এত সহজে আত্মসাৎ করবে? কিছুতেই তা আমি হতে দেব না। ওর নামে চুরির মামলা দেব। স্বামীর চিৎকারে ভয় পেয়ে গেল রিনিতা। কাপা কাপা হাতে তার কাঁধ স্পর্শ করে বলতে লাগলো, শান্ত হও, টনি ঘুমাচ্ছে ঘরে। তোমার এমন অবস্থা দেখলে মেয়েটা ভয় পেয়ে যাবে। স্ত্রীর কথাও শান্ত হলো না উৎস। রাগে রীতিমতো কাঁপছে সে। কিয়া বেগম নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে। চোখের পানি থেমে গিয়েছে ওনার। ওঠার মতো শরীরে পাচ্ছেন না কোনো জোর। রায়হান কবিরের ভীষণ লজ্জা হচ্ছে। দুদিকে মাথা নাড়িয়ে ভারী কণ্ঠে বললেন, ওকে আর এসব বলে কি হবে মা? আমার নিজেরই তো খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই বকে যাওয়া মেয়েকে খুন করতে। শ্বশুরের কণ্ঠস্বরে ব্যথিত হলো রিনিতার মন। জিজ্ঞেস করলো, উথুমিকে জানিয়েছেন এ ঘটনা? না, জানায়নি। এমন লজ্জার কথা সবার সামনে জানানো যায়? কি ভাববে ও শাশুড়ি? তাও ঠিক। সকালে নাস্তা সেরে তৈরি হচ্ছে উৎমি। তৈমুরের তৈরি হওয়া প্রায় শেষ। শরীরে পারফিউম স্প্রে করে বিছানায় বসে হাতঘড়ি পড়ছে সে। হিজাবের শেষ পিনটা গুজে সেদিকে ফিরে তাকালো উৎমি। তাড়াহুড়ো করে মাঝে আর এক একারের ভ্যানিটি ব্যাগটা নিতে নিতে বলল, একটা কথা বলবো বলবো বলেও বলাই হচ্ছে না। কি কথা? ঘরে এই চেয়ার টেবিলটা আর মানাচ্ছে না, এটা একদম অকাজের। এর থেকে এখানে যদি অটোবি সোফা বসানো যায় তাহলে ভালো হবে না? আরামে বসাও যাবে, আর তার সামনে ছোট্ট একটা সেন্টার টেবিলও থাকবে। কি বলছেন? অকাজের হবে কেন? আমার কলেজ লাইফের চেয়ার টেবিল এটা। এখানে বসে ছাত্র জীবন আমি লেখাপড়া করতাম, লেখাপড়া শেষে অফিসের কাজ করি, আর আপনি বলছেন অকাজের? হ্যাঁ, অকাজেরই তো। আমার যখন মনে হয়েছে এটা সরানো উচিত, তো সরাতে তো হবেই। অসহায় হয়ে গেল তৈমুরের মুখ। মিনমিনে স্বরে বলল, এমন করছেন কেন তুমি? একবার ভেবে দেখুন, কলেজ থেকে পাওয়া পরীক্ষার খাতা কিন্তু এখানে বসে দেখতে পারবেন আপনি। বিকেলে কি সময় হবে আপনার? কেন? নতুন নতুন সোফার কালেকশন দেখতে যাব। তুমি না গেলে হয় না? না, হয় না। যত ভালোবাসার বউকে বাসুন, অবশিষ্ট কিছু বাকি থাকলে নিজেকে বাসুন, কিন্তু এসব চেয়ার টেবিলের প্রতি ভালোবাসা তো চলবে না। বলুন সময় হবে কিনা। এখনই বলতে পারছি না, আসতে পারলে ফোনে চালিয়ে দিব। তৈমুরের মুখশ্রীতে ফুটে উঠেছে মলিনতা, কিন্তু উৎমি সেদিকে পাত্তা দিল না। দরজার দিকে এগোতে এগোতে কড়া গলায় বলল, চলুন এবার। সকালে গিয়ে ওষার যাবতীয় তথ্য দিয়ে থানায় ডায়েরি করে এসেছে রায়হান কবির এবং উৎস। বাবার কথা উপেক্ষা করে সাথে টাকা পয়সা গহনাগাটি চুরির মামলাও দিয়ে এসেছে উৎস। সেসব শুনে মেজাজটা তুঙ্গি উঠে গেল কিয়া বেগমের। ঝাঁচালো কণ্ঠে বললেন, শেষে কিনা নিজের বোনের নামে চুরির মামলা দিয়ে এলি? বিবেকবোধ কি লোপ পেয়েছে তোর? একটুও কষ্ট হয়নি? মায়ের ধমকে মুখভঙ্গি বদলালো না উৎসের। সোফায় শরীর হেলিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে সে। প্রত্যুত্তর করল, কষ্ট, তাও আবার ওই স্বার্থপর মেয়ের জন্য। পালিয়ে গিয়েছে তাও মেনে নিলাম, কিন্তু সঙ্গে করে আমার টাকাগুলো কেন নিয়ে গেল? ও জানতো না যে এই টাকাগুলো কত কষ্টে জমিয়েছিলাম আমি?
জানতো না ওখানে কত স্বপ্ন ছিল আমার, বরং জেনেও সব নিয়ে চলে গেল। ছেলে মেয়েদের সমান চোখে দেখার চেষ্টা করো মা, বয়স তো আর কম হলো না। এখনো যদি এক সন্তানের জন্য সত্যকে মিথ্যে আর মিথ্যাকে সত্য হিসেবে দেখো, তাহলে সামনে তোমার কপালে খুব দুর্ভোগ লেখা আছে, বলে দিলাম। বাক্যগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই বাকরুদ্ধ হয়ে গেলেন কেয়া বেগম। পুত্রের নিকট থেকেও যে এমন একটা সব কঠিন কঠিন কথা শুনতে হবে তা তিনি কোশমিন কালেও ভাবতে পারেননি, অথচ আজ কিনা চোখের সামনে এভাবে ছেলে মেয়েদের বদল দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেল ওনার। হতাশ দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। রাহিন কবির সেই দৃষ্টি উপেক্ষা করে হাঁটা ধরলেন কক্ষের দিকে। দুপুর তখন 2টা। টিংটাং করে লাস্ট ঘন্টার শব্দ হতেই ক্লাসে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের থেকে তুলে নিল পরীক্ষার খাতা। তার ঠিক কয়েক মিনিট বাদে কলেজ বিল্ডিংয়ের সম্মুখের ফাঁকা সবুজ মাঠটি ভরে গেল সাদা ইউনিফর্মের মেয়েদের পদচারণায়। দাঁড়ান গেট খুলে দিতেই হনহনি এক এক করে বের হতে লাগলো সকলে। কলেজে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষক উৎমি সহ মোট 3 জন। তার মধ্যে একজন আবার রয়েছেন ছুটিতে। তাই আজকে হয়ে যাওয়া পরীক্ষার খাতাগুলো দুভাগ করে এক ভাগ নিজে আর এক ভাগ অন্য স্যারকে দিয়ে নিজেরগুলো আলাদা একটা ব্যাগে ভরে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো উৎমি। আশেপাশে তাকিয়ে পার হলো রাস্তা। সর্বপ্রথম কল দিল তৈমুরের নাম্বারে। ড্রাইভার আশফাক আজ সকালেই 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। ছেলেটার মা নেই, বাবা থেকে বড় ভাই ভাবির সঙ্গে গ্রামের বাড়িতে। ঢাকা শহরে আপন বলতে তার তেমন কেউই নেই। বাবার অসুস্থতার খবর পেয়ে গতকাল মাঝরাতে ছেলেটা ছুটে গিয়েছে বাড়িতে। তবে তৈমুরকে সে কথা জানিয়েছে আজ সকালে। তাতে অবশ্য রেগে যাওয়ার কথা থাকলেও রাগারাগি করেনি তৈমুর। কাজের চেয়ে একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার পরিবার। তাই বাধ্য হয়ে নিজে ড্রাইভ করে কলেজ পর্যন্ত স্ত্রীকে পৌঁছে দিয়ে ছুটে গিয়েছে নিজ অফিসে। পরপর 3বার কল দেওয়ার পরেও কলটা রিসিভ করলো না তৈমুর, বরং বাঁচতে বাঁচতেই কেটে গেল কল। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললো উৎমি। হোয়াটসঅ্যাপে দেওয়া মেসেজটাও সে চেক করলো, কিন্তু বিপরীত দিক থেকে আসেনি কোনো রিপ্লাই। তাহলে কি তৈমুর দেখেনি মেসেজটা? দেখলে তো অবশ্যই রিপ্লাই দিত, তা উৎমি জানে। হয়তো কাজের চেপে ব্যস্ত আছে সে। মনে মনে সেসব ভেবেই মোবাইলটা ব্যাগে ভরে আশেপাশে রিক্সার খোঁজ করলো। এই সময় রিক্সা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। আবার পেলেও রিক্সাওয়ালার ভাড়া চাই বেশি। মিফসা, মিফসা। দূর থেকে ভেসে আসা কারো ডাক শ্রবণালী পর্যন্ত পৌঁছতে ভ্রম ভাঙে উৎমির। নড়ে চড়ে ওঠে আশেপাশে তাকায় সে, কিন্তু তেমন কাউকেই নজরে পড়ে না তার। মিপসা নামটি উৎমির হলেও সহসা তাকে এ নামে কেউ ডাকে না, হয়তো অন্য কাউকে ডাকছে। এভাবেই পুনরায় রিক্সা খোঁজায় মনোযোগ দেয়। এগিয়ে আসে একটি রিক্সা, জিজ্ঞেস করে, কই যাবেন আপা? বাস স্ট্যান্ডে যাবেন? না, যাবো না। না শব্দটিতেই বিরক্ত হলো উৎমি। যাবে নাই যখন তাহলে জিজ্ঞেস করতে এলি কেন? যত সব। মিফসা, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, শুনতে পাচ্ছ না? বাক্যগুলো এবার কাছাকাছি থেকে আসতেই চমকে ওঠে, পেছন ফিরে তাকায় উৎমি। ললাটে ভাঁজ পড়ে তার। পরিচিত মুখশ্রী দেখতেই কেঁপে ওঠে বুক। স্তব্ধ বিমূঢ় হতভাগ দৃষ্টিতে এক নাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে পল্লব ঝাপটিয়ে আশেপাশে তাকায়। সন্তর্পণে শ্বাস নিয়ে পুনরায় তাকায় সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটির পানে। নিশ্চিত হয় যে ভুল কিছু সে দেখছে না। ভ্রুদাই কুঞ্চিত করে বলে ওঠে, বর্ষ। অধরে হাসি ফুটে ওঠে বর্ষর। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আজ অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? রাস্তার ওপাশ থেকেই তোমাকে ডাকছিলাম, কিন্তু তুমি তো শুনছিলেই না। কথাটা কিছুটা অপ্রস্তুত হয় উৎমি, তবে বিপরীত পাশের মানুষটিকে তা বুঝতে দেয় না। দীর্ঘশ্বাস ফেলে কৃত্রিম হেসে বলে, হ্যাঁ, অনেক দিনই। 3 বছর 4 মাস 15 দিন পর। মুহূর্তে যেন বর্ষর অধরের হাসিটা বিলীন হয়ে সেখানে ঠাঁই পায় মলিনতা। আমতামলা করে শুধায়, বছর, মাস, দিন সব মনে আছে এখনো? না থাকার তো কথা নয়। তুমি কখনো সময় ভুলে না, নিজের সঙ্গে অন্যের করা অন্যায়ও ভুলে না। এমন একটি কথা যেন কিছুতেই মেয়েটির থেকে আশা করেনি বর্ষ। ধীরে ধীরে নিজেই যেন ভীষণ অপ্রস্তুত হয়ে যাচ্ছে সে। কপালের ঘাম বুড়ো আঙুলের সাহায্যে মুছে পুনরায় বলল, বাড়ি ফিরছিলে? হ্যাঁ, তা আপনি এদিকে কি মনে করে? এই কলেজে আমার ভাগ্নি পড়ে, এবার ফার্স্ট ইয়ারে। বেতনের রিসিটে কি যেন একটা সমস্যা হয়েছে। দুলাভাই তো দেশে থাকে না, ওদিকে আপাও অসুস্থ, তাই আমাকে আসতে হলো। ও। মিফসা? কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে। সে পরিবর্তিত কণ্ঠস্বর শুনে আর চোখে তাকায় উৎমি, কিন্তু নিরুত্তর থাকে। বর্ষ বলে, কাছে একটা ক্যাফেটেরিয়া আছে, একটু বসবে প্লিজ? কি উত্তর দিবে বুঝতে পারল না উৎমি। মন চাইছে তার প্রস্তাবের সায় দিতে, আবার মস্তিষ্ক বারবার সাবধান করছে, একদম যাবি না উৎমি,
তার এই দোটানার মধ্যে গলার স্বর আর একটু নরম করে পুনরায় বর্ষ বলল। প্লিজ মিফসা, না করো না, অল্প কিছুক্ষণের জন্য না হয়। এবার আর না করতে পারল না উৎমি। মনের কথাকে প্রাধান্য দিয়ে রাজি হলো সে। হয়তো মনের কোণে এখনো কোথাও পুষে রেখেছে মায়া। তার সম্মতিতে খুশি হলো বর্ষ। দুপুরে এই সময় এদিকটায় মানুষের ভিড় থাকে খুব কম। শহরের আনাচে কানাচে গড়ে ওঠা ক্যাফেটেরিয়াগুলো জমজমাট থাকে সকালে এবং বিকেল থেকে রাত অবধি। বর্ষর পিছু পিছু ভেতরে প্রবেশ করে একপাশের ফাঁকা টেবিলে বসলো উৎমি। বাম পাশে বিশাল কাচের দেয়াল থাকায় খুব স্পষ্টভাবেই দেখা যায় বাইরের দৃশ্য। ভেতরে বেশিরভাগ চেয়ার টেবিল পড়ে আছে ফাঁকা, যাও দুই একটা ভরা, সেখানে আবার কম বয়সী সব ছেলেমেলে। সেসব পর্যবেক্ষণ করে সামনে তাকাতে অপ্রস্তুত হলো উৎমি। সম্মুখে বসা বর্ষ স্থির চাহনিতে তাকিয়ে এতক্ষণ ধরে যা বলার দ্রুত বলুন। ফেরারে তো তারা কেসের। মেয়েদের জীবনে অনেক নিয়ম কানুন থাকে, সেই সবই তাদের মেনে চলতে হয়। তাদের জন্য বাড়ি ফেরারও একটা নির্দিষ্ট সময় আছে। একসময় আমাদের দুজনের সম্বন্ধটা তুমি ছিল, অথচ আজ সেই তুমি থেকে চলে এলে আপনিতে। আমি এতটাই অপরিচিত হয়ে গেলাম। সেই এক সময় এখন অতীত। তুমি সম্বোধন করা মানুষটাও অতীত। অতীত নিয়ে আমি অত ঘাটি না। অতীতে কাকে কি সম্বোধন করেছি সেসবও না। আহত হলো বর্ষ। পাংশুটে মুখে বলল, আমি ভালো নেই মিফসা। হৃদয় বয়ে যাওয়া ধ্বংসাত্মক ঝড় যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। অশান্ত চোখের মনেই থেমে গেল। মৃদু হাসল উৎমি। শীতল কণ্ঠে বলল, স্বাভাবিক, বেঈমানরা কখনো ভালো থাকতেও পারে না। মিফসা। কণ্ঠস্বরে আকুলতা। সে আকুলতা আজ আর উৎমির মনে নাড়া দিতে পারল না। আজ তার মন অনেক কঠোর। আবেগ অনুভূতি অনেক আগেই সে নীরবে নিভৃতে বিসর্জন দিয়েছিল খোলা আকাশের নিচে। পুষে রাখা তার শুদ্ধ ভালোবাসায় রূপ নিয়েছিল ঘৃণায়। একটা সময় এই ছেলেটিকে কতটাই না ভালোবাসত উৎমি নামক মেয়েটি। তার 2.5 বছরের ভালোবাসায় বোধ হয়েছিল সে, অথচ দিন শেষে তার থেকে প্রথম ধোঁকা পেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল মেয়েটা। বিশ্বাস উঠে গিয়েছিল ভালোবাসা নামক শব্দটির উপর থেকে। এখন সবই অতীত। সামনে বসে থাকা ছেলেটি শুধুই তার প্রাক্তন। দীর্ঘশ্বাস ফেলে উৎমি। ব্যাগের ভেতরে অনবরত বাজতে থাকে মুঠোফোনের শব্দে মনোযোগে বিঘ্ন ঘটে। মোবাইলটা বের করে স্ক্রিনে জলজল করা নাম্বারটি দেখে ভেতরে খেলে যায় প্রশান্তি। কল রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে এলো অপরাধী কণ্ঠস্বর। সরি উথমি, আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই মোবাইল সাইলেন্ট ছিল। আপনি যে কল দিয়েছেন তা একদমই দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। রাগ করেননি? না। কলেজ থেকে বেরিয়েছেন? হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতা চলল। তারপর আমতা আমতা করে তৈমুর পুনরায় বলল, আসলে আমি আসতে পারছি না, কাজের প্রেশার একটু বেশি। সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো, চিন্তা করবেন না। না না, একা আসার প্রয়োজন নেই, দিনকাল ভালো নয়। কয়েকদিন আগে না আপনি বাবার বাড়ি যেতে চাইলেন, তখন তো যাওয়া হলো না। এক কাজ করুন, কলেজ থেকে সোজা ওখানে যান। অফিস শেষে আমি ওখান থেকে আপনাকে নিয়ে সোজা বাড়ি ফিরবো। মাথা কি খারাপ হয়ে গিয়েছে? অফিস শেষে এখানে এসে তারপর আবার নিজের বাড়িতে যাবেন? এসবের কোনো প্রয়োজন নেই। আমি বাচ্চা নই যে বাড়ি ফিরতে পারবো না, চিন্তা করবেন না আপনি। যা বলেছি তাই করুন। আমি পারলে আপনাকে একদম পাকামো করবেন না। বাপের বাড়ি গিয়ে বিশ্রাম নিন। আমি কিন্তু আপনার বাবাকে ফোন করে জিজ্ঞেস করব। আর আপনার মা? আম্মাকে আমি না হয় জানিয়ে দেব। রাখছি। নিজের কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিল তৈমুর। স্ত্রীকে কিছু বলার মতো কোনো সুযোগই আর দিল না। যা হওয়ার হয়ে গিয়েছে মিফসা। আমি মেনে নিয়েছি আমি ভুল করেছি। তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে মারাত্মক ভুল করেছি, যে ভুলের জন্য আমি অনুতপ্ত। বিশ্বাস করো মিফসা, তোমাকে ছাড়া আমি ভালো নেই, একদম ভালো নেই। আবার কি ফিরে আসা যায় না? শেষ একটা সুযোগ অন্তত দাও। প্রকৃতির খেলা বোঝা বড়ই দায়। কখন কোথায় গিয়েছে মানুষ থেমে যায় তা যেন তাদের নিজেরই অজানা। আকাশে মেঘ জমেছে, চোখ ধাগানো রোদ হয়েছে বিলীন। বৃষ্টি নামবে কি বুঝে উঠতে পারে না উৎমি। সামনে আকুল হয়ে বসে থাকা পুরুষটিকেও আজ আর সে বুঝে না, বুঝতে চায় না। অলস ভঙ্গিতে প্রত্যুত্তর করল, কে ফিরবে? আমি? কিন্তু ছেড়ে তো আপনি গিয়েছিলেন। সচকিত হয়ে উঠল বর্ষ। কথার জালে আসছে ফেসে যাচ্ছে। সামনে বসে থাকা এই মেয়েটিকে কিছুতেই যেন পুরনো মেয়েটির সঙ্গে আর মেলাতে পারছে না। কাচুমাচু মুখ করে বলল, ভুল করেছি আমি, ক্ষমা করা যায় না? তা অবশ্য যায়। বাবা বলেন ভুল করলে মানুষকে ক্ষমা করতে হয়। জলজল করে ওঠে তার আখি যুগল। আমোদিত হয়ে বলে, তাহলে ফিরে এসো। কিন্তু আপনি তো ভুল করেননি, করেছেন ছলনা, বিশ্বাসঘাতকতা। আর বিশ্বাসঘাতকতা, বেঈমান মন নিয়ে খেলা মানুষদের কখনোই ক্ষমা করা যায় না।
যায় না নতুন করে সুযোগ দেয়া। ও তুমি একবার যে দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সেই দিকে আর ভুল করেও তাকায় না। থামে উৎমি, সন্তর্পণে নিঃশ্বাস টেনে পুনরায় বলে। আমি বিবাহিত বর্ষ, অন্য একজন পুরুষের অর্ধাঙ্গিনী আমি, তাই স্বামী ব্যতীত পর পুরুষকে নিয়ে ভাবা আমার সাজে না। এটা অন্যায়, মারাত্মক অন্যায়। মুখ কেঁপে ওঠে বর্ষর, অসাড় হয়ে আসে দেহ, চাপা আর্তনাদ করে বলে ওঠে। এসব মিথ্যে, ইচ্ছে করে তুমি আমায় মিথ্যে বলছো। আপনি আমার এমন কেউ নন যে আপনাকে আমার মিথ্যে বলতে হবে। যার সঙ্গে কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছিলেন সে আমার স্বামী। তুমি না আমায় ভালোবাসতে, আমাকে পাওয়ার জন্য কত আর্তনাদ করেছিলে। এই তোমার ভালোবাসার নমুনা। কি করে পারলে অন্য কাউকে বিয়ে করে নিতে? কষ্ট হয়নি? সে যখন তোমার স্পর্শ করে তখন মনে পড়ে না আমায়? না, পড়ে না। আপনি আমার অতীত, অপ্রিয় তিক্ত ভুল অতীত। আমি অপ্রিয় কিছুই মনে রাখি না। যারা আমার জীবন থেকে চলে যায় আমি তাদের ভুলে যাই। বারকত দীর্ঘশ্বাস ফেলে বর্ষ, মাথাটা তার ভার হয়ে এসেছে। শীততাপ নিয়ন্ত্রিত ক্যাফে হওয়ার পরেও বর্ষা মুখশ্রীতে ঘাম জমেছে। সেসব দেখে উৎমের আজ কোনো মায়া কিংবা সহানুভূতি হলো না। বলল, বর্ষার একদিনে তুমি আমার সকল অনুভূতিকে পায়ে মারিয়ে চলে গিয়েছিলে, কারণ হিসেবে দাঁড় করিয়েছিলে। আমাকে তোমার পরিবার মানবে না। আমার প্রতি তুমি আর আগের মতো টান অনুভব করো না। এক কথায় আমি তোমার যোগ্য নই। অথচ সত্যি তো ছিল এই যে তুমি অন্য নারীর মোহে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে, তাই আমায় মিথ্যে অভিযোগে ছেড়ে দিয়েছিলে। সেদিন আমি ভেবেছিলাম ভালোবাসা মিথ্যা। ভেবেছিলাম পুরুষ মানুষ ভালোবাসতে জানলেও বদলায়, তার ভালোবাসার মানুষ বদলায়। কিন্তু আমি ভুল ছিলাম। তোমায় চিনতে যেভাবে ভুল করেছিলাম ঠিক সেভাবেই আমার ভাবনাগুলোও ভুল ছিল। সব পুরুষ এক নয়, বরং তোমার মতো নষ্ট চরিত্রহীন মানুষদের ভালোবাসাই বদলায়। উৎমি আজ থামে না। মনের গহীনে পুষে রাখা পুরনো ক্ষত আজ নিরাময় করতে চায় সে। পুনরায় বলে, যার জন্য আমায় ছেড়েছিলে সেও বুঝি আজ ছেড়ে চলে গিয়েছে তোমায়। নইলে তো তোমার মতো পুরুষ ফিরে আসা মানুষ নয়। তবে ফিরে আসার সকল পথ বন্ধ। মানুষ চিরকাল একা থাকে না, যেমন একা থাকে না পথিকের আশায় অপেক্ষারত রাস্তাটি। আমি ভালো আছি, খুব ভালো আছি। তোমার কষ্ট হাহাকার দেখে আমার ভালো থাকার চাহিদা এই মুহূর্ত থেকে আরো বেড়ে গিয়েছে। ধন্যবাদ আমায় ছেড়ে যাওয়ার জন্য। তুমি ছেড়েছিলে বলেই তো জীবনে সঠিক মানুষটার দেখা পেয়েছি আমি। যে মেয়েকে অযোগ্য বলে মাঝ রাস্তায় ফেলে রেখে গিয়েছিলে, আজ সেই মেয়েকেই তোমার থেকেও কোনো এক যোগ্য পুরুষ ঠাঁই দিয়েছে নিচের বুকের বাগিচায়। আর কখনো আমার সামনে এসো না। গা রিরি করে ওঠে ঘৃণায় আমার। কথা শেষ করে বসা থেকে উঠে দাঁড়ালো উৎমি। কোনো দিকে না তাকিয়ে উঁচু শিরে বেরিয়ে এলো সেই ক্যাফে থেকে। আজ অনেক বছর পর তার খুব শান্তি লাগছে। জীবনের কোনো এক বাঁকে ঘাপটি মেরে লুকিয়ে থাকা বিষাদ, অবসন্নতা দূর হয়েছে। হাতের ইশারায় একটি রিকশা ডেকে তাতে উঠে পড়ে উৎমি। চালককে ঠিকানা জানিয়ে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় খোলা আকাশের পানে। সন্তুষ্ট চিত্তে বিড়বিড় করে বলে, আজ দিনটা সুন্দর। আমার সব মন খারাপ আজ থেকে অন্য কারো, আর ভালো থাকা শুধুই আমার নিজের। তখন বিকেল 4টা। এই অবেলায় সদর দরজা খুলে বাইরে বড় কন্যাকে দেখে ললাটে ভাঁজ পড়ে কিয়া বেগমের। এক মুহূর্ত দেরি না করে এলোমেলো শব্দে প্রশ্ন ছুড়েন, তুই এখন হঠাৎ এখানে? প্রশ্ন শুনে বিরক্ত বোধ করে উৎমি। আপাদমস্তক মাকে পর্যবেক্ষণ করে চমকায়। মলিন শুকিয়ে যাওয়া মুখশ্রী দেখে কিছু একটা আঁচ করে ওনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর হাতের ব্যাগগুলো সোফায় রেখে বসে। দরজা আটকে কেয়া বেগম এগিয়ে এসে আবারও প্রশ্ন ছুড়েন, কি রে, প্রশ্নের উত্তর দিলি না যে? জামাই বাবা কোথায়? তুই কি একাই এসেছিস? হঠাৎ করে না জানিয়ে চলে এলি যে? বাবার বাড়ি আসতে হলে কি এখন থেকে সময় নির্ধারণ করে সবার অনুমতি নিয়ে আসতে হবে নাকি? এই নিয়ম আবার কবে থেকে চালু হলো? কই, বাবা তো জানালো না আমায়। থমথমে হয়ে গেল কিয়া বেগমের মুখশ্রী। আমতা করে বললেন, তোদের ভালো কিছু বলাও যায় না, সবসময় কথার উল্টা মানেই খুঁজছিস। তোমার মুখের অবস্থা এমন কেন? ঠিক মতো ঘুম খাওয়া দাওয়া তো হচ্ছে না মনে হয়। চোখের নিচেও তো শুশুকিয়ে আছে। কেঁদেছো কেন? মেয়ের কথায় বিস্ময়ে ছেয়ে গেল কিয়া বেগমের মুখশ্রী। আপনা আপনি হাত চলে গেল নিজের চোখে। আঁচল দিয়ে মুখখানা মুছতে মুছতে প্রসঙ্গ বদলানোর চেষ্টা চালিয়ে বললেন, অশ্রু না ঘাম। উৎমি আর কথা বাড়ায় না, নিজ কক্ষের দিকে অগ্রসর হলো। যেতে যেতে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, খুব খিদে পেয়েছে, খাবার দাও। ছোট কন্যার চিন্তায় খাওয়া নাওয়া ভুলে বসেছিল কিয়া বেগম। বড় কন্যার কথায় যেন সম্বিত ফিরে পেলেন তিনি। আর দেরি না করে দ্রুত পা চালিয়ে এগোলেন রান্নাঘরের পথে। আলমারিতে রেখে যাওয়া পোশাক বের করে পরনের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বাইরে এলো উৎমি।
এর মধ্যেই তনির মাধ্যমে সবার কান পর্যন্ত পৌঁছে গেল উৎমির আগমনের সংবাদ। ঘর থেকে বের হতে মেয়েটা তার হাত ধরে টানতে টানতে বলল, কই ছিলে তুমি? আসো নাই কেন? মুস্কি হেসে তাকে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল উৎমি। সঙ্গে আনা চিপ চকলেটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে গাল টেনে বলল, পাকা বুড়ি একটা, কেমন আছিস? বলো। তাদের কথার মধ্যে ভেতর থেকে একে একে বেরিয়ে এলো রায়হান কবির, উৎস, রিনিতা। সোজা এসে সোফায় বসতে বসতে চিন্তিত স্বরে মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন রায়হান কবির। তুই সব ঠিকঠাক আছে তো মা? বাবার চিন্তিত মুখশ্রী দেখে মৃদু হেসে নিজেও বসে পড়ল উৎমি। আশ্বস্ত করে বলল, হ্যাঁ, সব ঠিকঠাক। ড্রয়িং রুমের সকলের উপস্থিতি টের পেয়ে এখানেই মেয়ের জন্য খাবার নিয়ে এলেন কিয়া বেগম। সেন্টার টেবিলের উপর সেগুলো রেখে স্বামীর পানে তাকিয়ে বললেন, কিছুই ঠিকঠাক, হঠাৎ করেই বাড়ি চলে এসেছে। কেন এসেছে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তরই দিল না। শ্বশুর বাড়িতে ঝামেলা হলে তা তো বলবে নাকি? আর ঝামেলা হলেই চলে আসতে হবে, মানিয়ে গুছিয়ে থাকতে পারলো না। ওনার কথায় যেন উপস্থিত সকলেই বিরক্ত হলো। উৎস কড়া বাঁকে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি আগে আগে এত বেশি চিন্তা করো কেন? যখন ইচ্ছে আসতেই পারে। তোমার কি তাতে? সমস্যা হলেও তো গিয়ে মিটিয়ে দিয়ে আসতে পারবে না? গতকাল রাত থেকে ছেলের মেজাজ ঠিক নেই। সকাল থেকে একেবারে ব্যবহারটা কেমন অপরিচিত হয়ে গিয়েছে। তাই আর বিপরীতে কিছু বললেন না তিনি। রায়হান কবিরও কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন স্ত্রী পানে। চাপা স্বরে বললেন, মেয়েটা অনেকদিন পর এসেছে, একটু শান্তি দাও। আগবারই আজে বাজে চিন্তা করার স্বভাবটা আর গেল না তোমার। আর চোখে মাখেন দেখে নিয়ে এবার পূর্ণ দৃষ্টিতে বড় ভাইয়ের পানে তাকায় উৎমি। সন্ধিয়ান কণ্ঠে শুধায়, তোদের তো হাব ভাব ভালো ঠেকছে না। গতকাল হুট করে বাবা ওখানে গেল, আবার রাতেই তোমার ফোন পেয়ে চলে এলো। তোমাকে দেখেও তো ঠিক লাগছে না ভাইয়া। কিছু কি হয়েছে? কারো কাছ থেকে প্রশ্নের সঠিক কোনো উত্তর আসে না। ভেসে আসে শুধু বাবার দীর্ঘশ্বাস। আশানুরূপ উত্তর না পেয়ে ভাবির পানে তাকায় উৎমি। ইশারায় একই প্রশ্ন শুধায়। রিনিতা মুখে কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। তন্মধ্যে চকলেট বের করে খেতে খেতে ছোট্ট তন্নি বলে ওঠে, তুমি জানো না, ছোট পুপি তো হারিয়ে গেছে, তাই দাদি অনেক কান্না করেছে। বাবা দাদু তো খুঁজতে গেছিল। ভাতিজের কথায় মুখশ্রী গম্ভীর হয়ে উৎমির। এই মুহূর্তে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত বুঝতে পারে না। পূর্বের ন্যায় আবারও তাকায় সকলের মুখপানে। রায়হান কবির এবার উত্তর দেন না, নিচু করে নেন মাথা। কিয়া বেগম আঁচলে মুখ গুজেন। উৎমি জিজ্ঞেস করে, তুমি কি বলছো এসব? উষা কোথায়? রিনিতা উত্তর দেয়, জানি না, গতকাল সকালে ভার্সিটি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ফেরেনি। তোমার ভাইয়ের কথায় ওর ঘর তল্লাশি করে দেখি পোশাক আশাক কিচ্ছু নেই। তারপর আজ সকালে থানায় গিয়ে ওরা ডায়েরি করে এসেছে। স্ত্রীর কথা শেষ হতে উৎসও বলে উঠল, সঙ্গে করে আমার এতদিনকার গাড়ির জন্য জমানো টাকা পয়সা, মায়ের গয়নাগাটিও চুরি করে নিয়ে গিয়েছে। কতটা নেমক হারাম হলে নিচের পরিবারের সঙ্গে এমনটা করতে পারে একটা মেয়ে? বিস্ময়ে ছেয়ে যায় উৎমির মুখশ্রী। আশ্চর্যজনিত কণ্ঠে বলে, কি বলছো? ও পালিয়ে গেছে? তো আর কি, এসব নিয়ে তো মানুষ পালাই। শুধু পালাইনি, চুরিও করেছে। বারবার মেয়ের নামে এই চুরির অপবাদ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন কিয়া। না চাইতেও চোখ জোড়ানোর ভেজে উঠেছে। তাও দৃষ্টির আড়াল হলো না উৎমির। এক একের সমস্ত ঘটনাই শুনল সে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করতে পারল না। অসহায় কণ্ঠে বলল, এত বড় ঘটনা ঘটে গিয়েছে আর তোমরা আমায় একটাবারের জন্যও জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি আজ না আসলে তো জানতেই পারতাম না। এতটা পর হয়ে গেছি আমি তোমাদের। রিনিতা ননদের উদ্দেশ্যে বলল, ভুল বুঝে নাও তুমি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল, সে চিন্তায় তোমাকে জানানোর কথা মাথায় আসেনি। তার উপর শরীরটাও আমার ভালো না, তা তো তুমি জানো, তাই না? নইলে আমিই তোমায় জানাতাম। রায়হান কবিরও পুত্রবধূর সঙ্গে তাল মিলিয়ে বললেন, কাল ফোনে খবরটা শোনার পর আমিও বেশ অবাক হয়েছিলাম। ওই মুহূর্তে তোকে জানানোর কথা মাথায় আসেনি। ওদিকে তোর সংসার আছে, পাশাপাশি আবার চাকরি করিস। তার মধ্যে এসব জানলে কতটা চিন্তা করতি। এদিকে আবার বিয়ের বছরও পেরোয়নি। জামাই বাবা আর তোর শাশুড়ি জানলে কতটা লজ্জা পড়তে হবে বলতো। বাবা ভুল কিছু অবশ্য বলেনি। তাই আর এ ব্যাপারে মন খারাপ করলো না উৎমি। শুধু বলল, মাকে আমি আগেই জানিয়েছিলাম ওর কোনো একটা ছেলের সাথে সম্পর্ক চলছে, কিন্তু মা তো সেসবে পাত্তাই দিল না। সর্বদা ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে গেল। আমরা ভুল করলে তা ভুল নয়, বরং অন্যায়, আর ছোট মেয়ে অন্যায় করলেও তা ভুল। সেই শাস্তি ভোগ করছে এখন। সময় মতো শাসন করলে আজ এই অবস্থা হতো না। আল্লাহ জানেন কি অবস্থায় আছে মেয়েটা। খারাপ মানুষের পাল্লায় পড়লে
তার কথায় নড়েচড়ে উঠে ভাবছিলে। রায়হান কবির প্রশ্ন ছুড়েন, কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কবে থেকে? কবে থেকে তা জানি না, ছেলেকেও চিনি না। আমার বিয়ের আগে একবার রাস্তায় দেখেছিলাম ওদের, হাত ধরাধরি করে হাসতে হাসতে ছেলেটার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। তারপর বাড়ি এসে জিজ্ঞেস করায় অস্বীকার করে। মাকেও জানিয়েছিলাম আমি, বিয়ের পর যখন প্রথম এসেছিলাম তখন জানিয়েছিলাম। থাক, বাদ দাও এসব, এত ঘেটে এখন তো আর লাভ নেই। তা থাকবি তো কতদিন? কলেজ খোলা, এখানে থেকেই করবি না হয়? তৈমুর জানে তুই যে এখানে? জানে। ওনার ড্রাইভার হঠাৎ করেই আজ সকালে বাবার অসুস্থতার জন্য ছুটি নিয়েছে। রোজ রোজ তো উনি আমায় কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজে অফিসে যান। আজ আর কলেজ শেষে আবার গাড়ি পাঠিয়ে দেন, কিন্তু ড্রাইভার ছুটি নিয়ে একটু চাপে পড়ে গেছেন। সকালে পৌঁছে দিতে পারলেও অফিসের কাজের ব্যস্ত থাকায় আর নিতে আসতে পারেনি আমায়। আবার অত দূর আমায় একা একাও যেতে দিবেন না, তাই উনি ফোন করে বললেন এখানে চলে আসতে, রাতে এসে নিয়ে যাবে। কয়েকদিন আগে আসার কথা থাকলেও তো আর শেষমেশ আসতে পারিনি, তাই আর না করিনি, চলে এসেছি আমি। প্রসঙ্গ বদলে যায়। উৎস সন্তর্পণে নিঃশ্বাস ফেলে বলে, কেউ আর এ বিষয়ে তেমন ঘাটায় না। তনি এতক্ষণে চলে গিয়েছে কোথায় যেন। রিনিতার শরীরটা তেমন ভালো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সেও চলে গিয়েছে ঘরে। খেতে খেতে বাবা ভাইয়ের সঙ্গে টুকিটাকি কথা চলছে উৎমির। ফাঁকে ফাঁকে আর চোখে মায়ের পানে তাকাচ্ছে। জীবনের এতগুলো বছর পেরিয়ে সেই প্রথমই যেন মাকে কাঁদতে দেখছে সে। চিন্তায় চিন্তায় অস্থির হতে দেখছে। মায়ের সঙ্গে মনের দূরত্বটা ঠিক করে থেকে শুরু হলো তা উৎমির অজানা। বুঝ হওয়ার পর থেকে সে দেখে এসেছে মায়ের কাছে বাকি দুই সন্তানের মতো তেমন গুরুত্বপূর্ণ সে নয়, বরং তার ব্যাপারে মা যেন একটু বেশি উদাসীন। একবার স্কুলে খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল উষা। তখন সে কিসে পড়ে? হবে হয়তো 6-এ, আর উৎমি পড়ে ক্লাস 9-এ। ততদিনে স্কুল কলেজের গণ্ডি পার হয়ে ফেলেছে উৎস। বিশ্ববিদ্যালয়ের জন্য ঘর ছেড়ে চলে গিয়ে বাস শুরু করেছে সুদূর কুমিল্লায়। বাড়ি ফিরে মায়ের কাছে আঘাত নিয়ে ধরা পড়ে যায় উষা। তার হাঁটু আর কোণের ক্ষত দেখে চিন্তিত হন কেয়া বেগম। বকাঝকা করে এক পর্যায়ে সুধান, সত্যি করে বল, কিভাবে ব্যথা পেয়েছিস? ছোটবেলায় মাকে ভীষণ ভয় পেত উষা। সে ভয়ে নিজের দোষ গোপন করে কোনো কিছু না ভেবেই বলে দিয়েছিল। আপু ফেলে দিয়েছে। এ কথাটা শুনে কি রাগটাই না হয়েছিল কেয়া বেগমের। সব মিথ্যা যাচাই না করে সবে স্কুল থেকে বাড়ি ফেরা বড় মেয়েকে স্টিলের স্কেল দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে তারপর থেমেছিলেন। তখন রায়হান কবির ছিলেন অফিসে। রাতে বাড়ি ফিরে মেয়ের এমন মুমূর্ষু অবস্থা দেখে স্ত্রীর সঙ্গে অনেক রাগারাগি করেছিলেন। এক পর্যায়ে সেই রাতেই ছোট মেয়েকে দাঁড় করিয়ে তার পেট থেকে বের করেছিলেন সত্য কথা। এরপর প্রায় সপ্তাহখানেক জ্বরে ভুগতে হয়েছিল উৎমিকে। সেই খবর শুনে বাড়ি ফিরে আসে উৎস। লেখাপড়া লাটে তুলে অসুস্থ বোনের শিয়রে বসে থাকে। এমন একটা ঘটনা ভুলে যাওয়া সম্ভব নয়, উৎমিও ভোলেনি। তারপর থেকে মায়ের সঙ্গে কথা একদম কমে যায় তার। মামির কাছ থেকে একবার শুনেছিল উষার জন্মের পর থেকে মা নাকি তাকে একদম পছন্দ করেন না, ভালোবাসেন না। একথা শুনে কতই না কেঁদেছিল ছোট্ট মেয়েটি। তখন বাবা তাকে বোঝান, সান্ত্বনা দেন, আশ্বস্ত করে বলেন, মাও তোকে ভালোবাসে, অন্যের কথায় কান দেয় না মা। মানুষ তো কত কথাই বলে। তাহলে সবসময় মা আমায় বকে কেন, খাইয়ে দেয় না কেন? মেয়ের প্রশ্নের বিপরীতে উত্তর দিতে পারেন না রায়হান কবির। তবে একসময় গিয়ে সবে বুঝতে পারে সে, উত্তর পেয়ে যায় সকল প্রশ্নের। তখন উৎমির বয়স সবে 2 বছর। 2 সন্তান আর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন কিয়া। তন্মধ্যে তৃতীয়বারের মতো অপ্রত্যাশিত প্রেগনেন্সির সংবাদ পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি। একদিকে ভাড়া বাসায় থাকেন, অন্যদিকে ছেলেকে স্কুলে দিয়ে সংসারের কাজ আর দুধের মেয়েকে সামলাতে সামলাতেই দিন যায় ওনার। সেখানে আরেক সন্তানের আগমনের সংবাদে দিক বিদিক ভুলে বসেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক অসুস্থতা বাড়ে। সংসারের কাজ থেকে নিতে হয় বিরতি। সেই মুহূর্তে বাড়িতে কাজের জন্য নতুন লোক রাখা, বাড়তি খরচ। মায়ের কাছে নিজের সমস্যার কথাটা জানাতেই মা ছোট মেয়েকে পাঠিয়ে দেন বড় মেয়ের কাছে। কলি তখন মেট্রিক পাশ করে লেখাপড়া ছেড়ে দিয়েছে। বাড়িতে তার জন্য খোঁজা হচ্ছিল বিয়ের জন্য সুযোগ্য পাত্র। বড় মেয়ের এমন দুর্দশা মেনে নিতে না পেরে সংসারের কাজপূর্ণ নিপুণ কলিকেই সেখানে পাঠানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পান না কিয়া বেগমের মা। কলি বরাবরই বড় বুবুর বিশাল ভক্ত। কয়েকদিনের মধ্যে গোটা সংসারের দায়িত্ব থেকে শুরু করে বড় বোনের সেবা যত্ন এবং তার বাচ্চাদের দেখভালের দায়িত্ব নিয়ে নেন নিজ কাঁধে। যথাযথভাবে পালন করেন নিজ দায়িত্ব। রায়হান কবির শালিকার দায়িত্ববোধ দেখে নিজের বোনের মতোই স্নেহ করতেন তাকে। মাঝে মধ্যে হয়তো করতেন রসিকতা। প্রেগনেন্সির সময় নারীরা বিভিন্ন মানসিক অবসাদে ভুগে। কিয়া বেগমও ভুগছিলেন। তার মধ্যে প্রতিবেশীদের প্ররোচনায় মনের মধ্যে ওনার নোংরা সন্দেহ ডানা বাঁধে। ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠেন সকল কিছুর উপর।
স্বামীর সঙ্গে সম্পর্কটা নষ্ট হতে থাকে। প্রায়শই বিভিন্ন কারণে শুরু করতেন ঝগড়া। একসময় জন্ম হয় উষার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ে নিয়ে তিনি চলে যান বাপের বাড়ি। কয়েক মাস ওখানে থাকার পর রায়হান কবির ওনাকে ফিরিয়ে আনেন বাড়ি। ততদিনেও উৎমি হয়ে গিয়েছে চরম খালাভক্ত। সবকিছুতেই তার খালামণিকেই চাই। এটা যেন কিছুতেই সহ্য হয় না কেয়ার। মনের গহীনে থাকা সন্দেহ রূপ নেয় ঘৃণায়। ধীরে ধীরে তা প্রকাশ পায় বাইরে। এ নিয়ে অবশ্য কম ঝামেলা হয়নি। বোনের নামে অপবাদ দিতেও ভুলেননি তিনি। সকলের সামনে নোংরা ভাষায় গালাগালি পর্যন্ত করেছিলেন। সেখান থেকেই সম্পর্কগুলো নষ্ট হওয়া শুরু। সেই যে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কলি বাড়ি ফিরে গিয়েছিলেন, তারপর আর কখনো মুখোমুখি হননি বড় বোনের। এমনকি নিজের বিয়েতেও আসতে নিষেধ করে দিয়েছিলেন একসময় অতি ভালোবাসার বড় বুবুকে। কিয়া যেন কিছুতেই মেনে নিতে পারেন না এসব ঘটনা। সংসার আর ছোট কন্যার প্রতি ধ্যান দিতে গিয়ে ভুলে বসেন ওনার যে আরও একটি কন্যা রয়েছে। কিছু হলেই ওনার সব রাগ এসে পড়ে উৎমির উপর। শেষমেশ বাধ্য হয়ে স্ত্রীকে মানসিক চিকিৎসা করান রায়হান কবির। একসময় সব ঠিক হলেও হয় না দুই বোনের সম্পর্ক। কলি আর কখনো মুখোমুখি হননি ওনার। এমনকি কেয়া বেগমকে ক্ষমা চাওয়ার সেই সুযোগটাও দেননি। ততদিনে উৎস বেশ বড় হয়ে গিয়েছে। মায়ের ধমকে কেঁপে ওঠার মতো ছেলে সয় নাই। তাই ছেলের প্রতি যত্নটাও ধীরে ধীরে বৃদ্ধি পায় কেয়ার। এই ছেলেই তো ওনার বৃদ্ধ বয়সের শেষ ভরসা। অধিকাংশ বাঙালি মায়েরাই নিজের প্রত্যেক সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে পারেন না। কাউকে অগাধ ভালোবাসলে কাউকে করেন অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য। কেয়া বেগমও সেই অধিকাংশ মায়ের কাতারেই পড়েন, যিনি নিজের 3 সন্তানকে সমান ভালোবাসা দিয়ে বড় করতে পারেননি, হতে পারেননি আদর্শ মা। একসময় পরিবার থেকে শারীরিকভাবেও উৎমের দূরত্ব সৃষ্টি হয়। এসএসসি শেষে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স হয় সুদূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাড়ির সবার কাছে এ খবর পৌঁছাতেই কিয়া বেগম সর্বপ্রথম নিষেধাজ্ঞা জারি করে বলে ওঠেন, মেয়ে মানুষের অত দূরে পড়তে যে কাজ নেই। দিনকাল ভালো নয়, কখন কোন বিপদ আপদ ঘটে যাবে তার ঠিক নেই। তখন তো আবার আমাদের ঘাড়ে এসেই পড়বে। এর থেকে আশেপাশের কোথাও ভর্তি হতে বলো। মায়ের কথায় মন খারাপ হয় উৎমির। অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের পানে তাকায়। বোনের চাহনিতে সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উৎসে। ওদিকে রায়হান কবিরও স্ত্রীর কথায় মৌন সম্মতি জানান। ভুল কিছু বলেননি তিনি। গলা খাকারি দিয়ে ওঠে উৎস। বাবা মায়ের মনোযোগ নিজের দিকে ফিরিয়ে বলে, আশেপাশে বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা দিল 3 জায়গায়। তার মধ্যে এক জায়গায় হলো না, আরেক জায়গায় হলেও ভালো একটা সাবজেক্ট পেল না। আর এখানে চান্স হয়েছে, ভালো সাবজেক্ট পেয়েছে। তাহলে এগুলো ছেড়ে ন্যাশনালে যাবে কেন? ছেলের কথায় বিরক্ত কেয়া বেগম বললেন, ওসব তুই বুঝবি না। যা বোঝার সবই বুঝেছি মা। চান্স না হলে অন্য কোথা ছিল, কিন্তু চান্স যখন হয়েছে তখন ছাড়বে কেন? আমার পরিচিত অনেকে রয়েছে যারা জবিতে পড়ে। ওদের সঙ্গে কথা বলে দেখি ভালো কোনো লেডিস হোস্টেল পাওয়া যায় কিনা। ভর্তি করিয়ে ওখানেই না হয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে আসবো। আর হলের সিট পেলে তো কথাই নয়। মানুষ কি লেখাপড়ার জন্য দূরে যাচ্ছে না? আমিও তো গিয়েছি। তুই চুপ থাক। ও আর তুই এক নস। আমি যা বলেছি তাই হবে। লেখাপড়া করার হলে বাড়ি থেকেই করুক। মায়ের কথায় গুরুত্ব দিলে না উৎস। বাবার উদ্দেশ্যে বলল, মায়ের কথা ধরে লাভ নেই। তুমি কি বলো বাবা? কি যে বলবো বুঝতে পারছি না। এত দূর কিভাবে যে পাঠাই। এত চিন্তা করে লাভ নেই। কত মেয়েই তো পড়ছে বাবা। অযথা ওকে আটকে রেখে তো আর লাভ নেই। লেখাপড়ায় ভালো করছে যখন করুক। মানুষ বিদেশে চলে যাচ্ছে, আর ও তো এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে। বিভিন্ন যুক্তিতর্কে বাবার মন বদলাতে সক্ষম হলেও মাকে কিছুতেই যেন মানাতে পারল না উৎস। শেষ পর্যন্ত রায়হান কবির রাজি হন। মেয়েকে সময় মতো সেখানে নিয়েই ভর্তি করান। পজিশন ভালো হওয়ায় ভাগ্যক্রমে শুরুতেই হলে সিট পেয়ে যায় উৎমি। এভাবেই মায়ের সঙ্গে তার যা অল্প স্বল্প কথা হতো তা যেন কমে গেল। 2 ঈদ ছাড়া তেমন একটা বাড়িতে ফেরাও আর হতো না মেয়েটার। ক্যাম্পাস জীবনটা উৎমির বেশ ভালোই কাটছিল। সঙ্গে জোগাড় হয়ে গিয়েছিল বেশ কয়েকজন বান্ধবী। তাদের মারফতে হঠাৎ করে একদিন ক্যান্টিনে বর্ষের সঙ্গে পরিচয় হয়ে যায় উৎমির। একই ডিপার্টমেন্টে তার বছর 3 সিনিয়র ছিল বর্ষ। সাথে ছিল মেধাবী, মিশুক, আড্ডাবাজ একটি ছেলে। সেই সুবাদেই শিক্ষক থেকে শুরু করে ক্যাম্পাসে তার মুখটা ছিল বেশ পরিচিত। সেখান থেকেই চেনা জানার পর প্রায়শই দেখা হতো দুজনার।
ছোট থেকেই উৎমি ছিল নম্র ভদ্র শান্তশিষ্ট একটি মেয়ে। মানুষকে অসম্মান করা কিংবা ঝগড়া করা তার স্বভাব বহির্ভূত, তাই সিনিয়র হিসেবেই ছেলেটিকে সে সম্মান করত। দেখা হলে সালামও দিত। বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে সিনিয়রদের দেখেও সালাম না দেওয়া হচ্ছে চরম বেয়াদবি, আর সেই বেয়াদবির শাস্তি হিসেবে পুরো বিশ্ববিদ্যালয় জীবনটাই হয়তো কারোর জন্য মাটি হয়ে যেত, যা খুব ভালো করেই জানা ছিল উৎমির। মাঝে মধ্যে নিচ থেকে এসে তার সঙ্গে কথা বলতো বর্ষ, কখনো বা বুঝিয়ে দিত পড়া। এভাবেই দিনে দিনে সিনিয়র জুনিয়রের সম্পর্কটা রূপ নেয় বন্ধুত্বে। উৎমির তখন মনে হতো বর্ষ নামক পুরুষটি খুবই চমৎকার, যার কথাবার্তা গোছালো, আচার ব্যবহার খুবই নমনীয় এবং সে দেখতেও সুন্দর। সেই ভাবনার জের ধরেই একসময় তাদের মধ্যে আদান প্রদান হয় ফোন নাম্বার। কত শত রাত জেগেই না দুজনে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, তার হিসেব নেই। উৎমির জীবনে বর্ষ ছিল একমাত্র মানুষ যার সঙ্গে সে মন খুলে কথা বলতে পেরেছে, যার সামনে প্রাণ খুলে হাসতে পেরেছে। বাবা মায়ের কড়া নিয়মে শাসনে বড় হওয়া মেয়েটি যেন এই পুরুষটির কারণে হয়ে উঠেছিল চঞ্চল্য এক রমণী, আবদ্ধ হয়ে পড়েছিল প্রেম নামক বিচ্ছিরি একটি শব্দে। তার মাস ছয়েক পরেই ক্যাম্পাসে হাঁটু গেড়ে বসে তাকে প্রেম নিবেদন করল বর্ষ, যা ছিল উৎমির ভাবনারও বাইরে, ছিল অতি বিস্ময়কর একটি ঘটনা। পূর্বে কেউ কখনো এভাবে তাকে ভালোবাসি বলেনি, তাই আর না করতে পারল না মেয়েটি, কারণ ততদিনে যে ছেলেটা তার মনের একাংশ দখল করে নিয়েছে। এরপরের সময়গুলো ছিল একেবারে স্বপ্নের মতো। সেই ভালোবাসার চক্করে পড়ে বন্ধু বান্ধবের সংখ্যা দিন দিন কমলো, এমনকি কমলো বাড়ির সঙ্গে যোগাযোগ। বাড়িতে গেলেও বারবার ছটফট করতো উৎমির মন, ফোনে ফিসফিস করে কথা হতো রাতের পর রাত। ততদিনে লেখাপড়ার পাঠ শুকিয়ে চাকরিতে ঢুকেছে উৎস। 1 বছরের মাথায় পদোন্নতি পেয়ে বেতনও তার বৃদ্ধি পেয়েছে। ছেলের বিয়ের সময় হয়েছে বুঝতেই বাবা মা খোঁজ শুরু করলেন যোগপাত্রীর, কিন্তু এই খোঁজাখুঁজির সমাপ্তি ঘটিয়ে হুট করে একদিন নিজের মৃত বন্ধুর মেয়ের কথা বাড়িতে জানান রায়হান কবির। তাকেই পুত্রবধূ বানানোর ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু কেয়া বেগম কিছুতেই রাজি হন না স্বামীর প্রস্তাবে। ভাইয়ের মেয়েকে ওনার আগে থেকেই পছন্দ, সে বিষয়ে স্বামীকে আগেও একবার জানিয়েছিলেন তিনি, কিন্তু রায়হান কবির তেমন একটা গুরুত্ব দেননি তখন। তবু স্ত্রীকে নানাভাবে রাজি করিয়ে মেয়ে দেখানোর নাম করে নিয়ে গিয়ে ওখানেই কাজিয়ে এনে ঘরোয়াভাবে ছেলের সঙ্গে রিনিতার বিয়ে দিয়ে দেন রায়হান কবির। রিনিতার ছবি বিয়ের 2 দিন আগেই বাবা দেখিয়েছিলেন উৎসকে, সবকিছু বলেছিল না বটে। সেসব শুনে আর ছবি দেখে উৎসেরও মেয়েটিকে বেশ মনে ধরেছিল, তাই আর দ্বিমত করতে পারেনি সে। এ নিয়েও বাড়িতে কম ঝামেলা হয়নি। বিয়ের প্রথম 2 বছর 2 চোখে যেন পুত্রবধূকে সহ্য করতে পারেননি কিয়া, কিন্তু তাতেও টু শব্দটি পর্যন্ত করেনি রিনিতা। চমৎকার সাংসারিক মিশুক প্রকৃতির মেয়ে হওয়ায় বরাবরই মন দিয়ে সংসার করে গিয়েছে সে। এরপর যখন তনির জন্ম হলো তখনই যেন তার শাশুড়ির মনটা গলল। ছেলের সঙ্গে ভাতিজির বিয়ে দিতে না পারা দুঃখ তখনও ভুলতে পারেননি কিয়া। তার মধ্যে আবার সেই ভাই নিজের ছেলের জন্য ওনার কাছে উৎমির বিয়ের সম্বন্ধ পাঠায়। ভাইয়ের কথা বলতে পারেন না তিনি, প্রস্তাবে রাজি হয়ে স্বামীর সঙ্গে পরামর্শ করেন। বাবা রায়হান কবির এই প্রথম স্ত্রীর মতের বিরুদ্ধে আর যেতে পারেন না। কিয়া বেগমের বাপের বাড়ির অবস্থা তখন বেশ ভালো, তাই প্রবাসে গিয়ে অনেক উন্নতি করে একেবারে চলে এসেছে দেশে। 2 মেয়ের বিয়ে দিয়েছে ভালো জায়গায়, ছেলেটাও লেখাপড়া শেষে ভালো চাকরি করছে। তার উপর নিজেদের চোখের সামনে বড় হওয়া ছেলে, মেয়ে বিয়ে দিলে নিশ্চিত সুখেই থাকবে। সেমিস্টার শেষে বাড়িতে বেড়াতে এসে নিজের বিয়ের খবর শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল উৎমির। বিস্ময় নিয়ে শুধালো, আমার অনুমতি ছাড়াই কিনা তোমরা আমার বিয়ে ঠিক করেছো? বরাবরের মতো এবারও মেয়ের কথায় গুরুত্ব দেন না কিয়া বেগম, ভাবলেশীনভাবে বলেন, তোর আবার কিসের অনুভূতি? সজল ভালো ছেলে, তোর মামা নিজে বিয়ের প্রস্তাব দিয়েছে, এখানে অনুমতি মতামত নেওয়ার তো কিছু দেখছি না। আমি এখন বিয়ে করব না মা, লেখাপড়াটা অন্তত শেষ হোক। সমস্যা নেই, আপাতত কাবিনটা করে রাখবো। লেখাপড়া শেষে একেবারে যখন বাড়ি ফিরবি তখন ধুমধাম করে তুলে দিব। মায়ের কথার বিপরীতে আর কোনো যুক্তি দাঁড় করাতে পারে না উৎমি। তবে এ নিয়ে অবশ্য কম ঝামেলা হয়নি বাড়িতে। 10 কথায় রানা পাড়া এই মেয়েটি একসময় পরিবারের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে বিয়েটা আটকায়, বড়াই করে বর্ষের কথা জানায় সবাইকে। ততদিনে বর্ষ লেখাপড়া শেষ করে চাকরি পেয়ে চট্টগ্রাম ছেড়ে চলে এসেছে ঢাকা। দুজনের মধ্যে যা কথা হতো তা ওই যান্ত্রিক ফোনের মাধ্যমেই হতো। রায়হান কবির মেয়ের কাছ থেকে সবটা শুনে শেষমেশ রাজি হন, মেয়েকে জানিয়ে দেন, তাকে বাবা মায়ের মাধ্যমে আমাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বল। মাথা নাড়িয়ে সায় জানায় উৎমি। টানা 4 দিনের চেষ্টায় বর্ষের সঙ্গে দেখা করতে সক্ষমও হয়, কিন্তু ততদিনেই বর্ষ আর আগের বর্ষ নেই। পুরুষ মানুষ নাকি বদলায় তাদের ভালোবাসা।
এতদিন কথাটা শুনে এলেও সেদিন নিজ চোখে তা দেখেছিল উৎমি। বাড়ির পরিস্থিতি জানানোর পরেও বর্ষর মুখশ্রীর ভাবভঙ্গি বদলল না। মুখের উপরেই সে বলে দিল, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই মিপসা। নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমার আরেকটু সময়ের প্রয়োজন। বাবার সঙ্গে কথা বলতে তো আপত্তি নেই, তাই না? বিয়ের কথাবার্তা বলে আপাতত সব ঠিক করে রাখো। বিয়েটা না হয় আমার গ্রাজুয়েশন শেষ হলেই করলাম, ততদিন তো পরিবারের চাপ থেকে অন্তত বাঁচতে পারবো। তৎক্ষণাৎ উত্তর দিল না বর্ষ। নীরব রইল কিছুক্ষণ। কিছু একটা মনে মনে গুছিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভুল বোঝো না মিপসা। তুমি নিজের পরিবারের ঠিক করা ছেলেকেই বরং বিয়েটা করে নাও। চমকাই উৎমি, শুধায়, এ কি বলছো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাই তুমি সত্যি বিয়েটা করে নাও, সুখে থাকবে। কি বলছো এসব? তুমি না ভালোবাসো আমায়? এটাকে ভালোবাসা বলে না মিপসা। আবেগের বশে তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি রিয়েলাইজড করেছি ইউ আর নট মাই টাইপ। কেমন যেন অদ্ভুত অসামাজিক মেয়ে। তুমি আমায় বুঝো না, আমি কি চাই তা বুঝো না। 2 বছরের সম্পর্কেও আমাদের মধ্যে বিশাল এক দূরত্বই রয়ে গেছে। তার উপর আমার পরিবারও তোমায় মানবে না। অনেকদিন ধরেই কথাটা বলবো ভেবেও বলা হচ্ছিল না, যদি তুমি কষ্ট পাও। কিন্তু এখন সেই সময়টা এসে গেছে। আমাদের এই ঝুলন্ত সম্পর্কটার এখানে ইতি ঘটানো উচিত। আমাকে ভুলে যাও ব্যবসা। কথাটা শেষ করে উঠে দাঁড়ায় বর্ষ। চলে যাওয়ার জন্য পা বাড়ায় সম্মুখে। উৎমি ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে সেদিকে। কানের কাছে বারংবার বাজতে থাকে সেসব কথা। আত্মসম্মান বিসর্জন দিয়ে কত আকতি মিনতি না করেছিল মেয়েটি, কিন্তু প্রতারকের মন কি আর সহজে গলে? বর্ষের মনও গলল না। চলে গেল মাঝ রাস্তায় মেয়েটিকে একা রেখে। সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে উৎমি কাউকে আর কিছু জানায় না। টানা 3 দিন জ্বরে ভুগে পড়ে থাকে বিছানায়। বাড়িতে অনেকবার সকলে এনে অনেক কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না সে। কিয়া বেগম হয়তো কিছু একটা আঁচ করতে পারেন। মেয়ের মাথায় হাত রেখে বোঝানোর বদলে বিদ্রুপ করে স্বামীর উদ্দেশ্যে বলেন, নেচে নেচে ওই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সেই হয়তো কিছু বলেছে। আমি তো আগেই বলেছিলাম ওই ছেলে তোমার মেয়েকে কখনোই বিয়ে করবে না। সে তোমার মেয়েকে নাচাচ্ছে। এখন মিলল তো কথা। এতটুকু বলে থামেন তিনি। কিছু একটা ভেবে পুনরায় মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েন, সত্যি করে বল, ও কি কিছু করেছে তোর সঙ্গে? এখনকার এসব সম্পর্ক তো আবার ভালো না। মায়ের করা কুৎসিত মন্তব্যের শরীরটা যেন জ্বলে উঠল উৎমের। নিজের ওপরেই নিজের ঘৃণা জন্মালো। মা হে মেয়ের সম্পর্কে কি করেই বা এমন সব কথা বলতে পারেন একজন নারী, ভেবে পায় না উৎমে। এক পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে হাদরের ছোট বোনটাও যে চরমভাবে তাকে হিংসে করে। মায়ের কানে তার নামে মিথ্যে অপবাদ রটিয়ে বিষিয়ে দেয় মন। সেই থেকেই বাড়িতে থাকা উৎমের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। শুরু হয় কথায় কথায় তাকে উদ্দেশ্য করে মা বোনের খোঁচা মারা, কটু কথা, খোঁটা দেওয়া, তাও সব বাবা ভাইয়ের আড়ালে। শেষ পর্যন্ত সজলকে আর বিয়ে করেনি উৎমে, আর না যোগাযোগ করেছে বর্ষের সঙ্গে। ছেলেটির এক বন্ধুর মারফতে জানতে পেরেছিল পরিবার থেকে তারই পছন্দের কোনো এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বর্ষর। সেসব শুনেও আর প্রতিক্রিয়া ব্যক্ত করে না উৎমি। ছেলেটা তার জীবনে এসে এই শিক্ষাতে অবশ্য ভালো করেই দিয়ে গিয়েছিল যে মানুষকে সহজে ভালোবাসতে নেই, বিশ্বাস করতে নেই, আর না আছে হারামে স্বস্তি। মানুষ গিরগিটির মতো বারংবার মন বদলায়। তারপর টানা 3 বছরের চেষ্টায় অনেক কষ্টে মুভ অন করেছে উৎমি। নিজেকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে কার উপর নির্ভরশীল নয়, যেখানে সে আর সহজে মানুষকে বিশ্বাস করে না। ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে না তার মন। সে কঠোর এক নারী যে এখন নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুখ বুজিয়ে মেনে নেয় না কোনো অন্যায়, কিন্তু এই 3 বছরে কথায় কথায় মা বোনের খোঁচা, অপমান, বিদ্রুপ সে ভুলে না। সবই খুব ভালো করে মনে আছে, মস্তিষ্কে গেঁথে আছে। তবে তার উপর করা এই অত্যাচার কিছুটা লাঘব হয়েছিল চাকরিতে উত্তীর্ণ হওয়ার পর। রাত 9:30। তৈমুর শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছে মিনিট 10 আগে। ড্রয়িং রুমে উৎস এবং রায়হান কবিরের সম্মুখে বসে কথা বলছে। বাহির থেকে ভেসে আসা স্বামীর কণ্ঠস্বর শ্রবণাতীত হতেই কান খাড়া হয়ে উঠল উৎমের। ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে সামনে পা বাড়াতে মুখোমুখি হলো মায়ের। অপ্রস্তুত হলেন কেয়া বেগম। বললেন, জামাই এসেছে? গলার আওয়াজ পেয়েছি। আজ রাতটা থেকে গেলে হয় না? না। কেন, জামাইকে বলে দেখ, তুই বললে ঠিক রাজি হবে। রাজি করাতে চাইছি না। বাড়িতে শাশুড়ি মা একা, চাচি শাশুড়িও অসুস্থ।
বিছানা থেকে নামতে পারে না, তার উপর কলেজে পরীক্ষা চলছে। এই মুহূর্তে বাবার বাড়িতে বেড়ানো তো সম্ভব নয়। ওহ, চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ান কিয়া। তৎক্ষণাৎ মাকে পিছুটাকে উৎমি। উষার জন্য কি তোমার অনেক চিন্তা হচ্ছে মা? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পিছু ফিরে তাকান কিয়া। মুস্কি হাসে উৎমি, বলে, একদিন এক ছেলেকে ভালোবাসার অপরাধে মানসিকভাবে কত অত্যাচারই না আমায় করেছিলে মা। নোংরা নোংরা কথা বলেছিলে, এমনকি ছোট বোনটাও তোমার সাথে সায় দিয়ে কত কথাই না বলেছে আমায়। কখনো তাকে শাসন করে বলনি বড় বোনকে সম্মান কর। মেয়েকে নিয়ে তোমার খুব অহংকার ছিল, অথচ আজ সেই মেয়েই মান সম্মান ডুবিয়ে কিনা চলে গেল। তোমার শিক্ষা তো ভুল প্রমাণ হয়ে গেল মা। মেয়ের কথায় অবাক হন কিয়া বেগম। আহত স্বরে ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে, উৎমি, যত যাই হোক, বোন তো সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। ওসব এখনো ভুলিসনি? আপন মানুষদের দেয়া আঘাত কখনো ভোলা যায় না। শৈশবে সামান্য আদর ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা ভোলা যায় না। জ্বরের দিনে মায়ের যত্ন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ভোলা যায় না। নিজের প্রতিটা মুহূর্ত নষ্ট করে দেয়া মানুষদের কাজকর্মও ভোলা যায় না। তবে আমি একদিন খুব আদর্শ মা হব, দেখো। প্রত্যেক সন্তানকে সমানভাবে ভালোবেসে বুঝিয়ে দেব মা মানেই ভালোবাসা, মা মানেই মমতাময়ী। মায়েরা কখনো নিকৃষ্ট হতেই পারে না, তাদের কখনো ঘৃণা করা যায় না। আমি কখনোই তোকে কষ্ট দিতে চাইনি মা, আমি সত্যি তোকে খুব ভালোবাসি। এসব মায়া কথা আর বিশ্বাস করি না আমি। তোমার ভালোবাসা পাওয়া নিয়েও এখন আর ভাবি না। যখন প্রয়োজন ছিল তখনই তো বাঁচতে পাওনি। নিজের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল উৎমি। কিয়া বেগম সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন। ভেজা চোখে তা যাওয়ার পথে তাকিয়ে রইলেন। মেয়ের সুচালো কথায় বুকটা যেন ওনার ভারী হয়ে আসছে। বুকের উপর হাত রেখে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে এসে কি উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন? ওনার কি অনুশোচনা হচ্ছে?